প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা প্রত্যয় সম্পর্কে আলোচনা করেছিলাম। তো কৃৎ প্রত্যয় নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকেও কৃৎ প্রত্যয় নিয়ে আলোচনা। আজকের আলোচনা হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। সংস্কৃত কৃৎ প্রত্যয় নিয়ে আজকে আলোচনা করব। তো সংস্কৃত কৃৎ প্রত্যয় মানে সংস্কৃত ভাষা থেকে যে প্রত্যয়গুলো আমাদের বাংলা ভাষায় এসেছে এবং এই শব্দগুলো সংস্কৃত ধাতু বা ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয়টি যুক্ত হয় ক্রিয়ামূল বা ধাতুর সাথে। তো ক্রিয়ামূল বা ধাতু যোগ প্রত্যয়, এখানে ধাতুর নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির সাথে মূলত এটা যুক্ত হয়। ক্রিয়া প্রকৃতি অথবা ধাতু আমরা সহজে বোঝার জন্য ক্রিয়া প্রকৃতির সাথে যখন কৃৎ প্রত্যয় যুক্ত হয় তখন যে শব্দটি গঠিত হয় সেই শব্দকে বলা হয় কৃদন্ত পদ। সেই শব্দকে বলা হয় কৃদন্ত পদ। এই কৃদন্ত পদটি বিশেষ্য পদ অথবা বিশেষণ পদ হয়ে থাকে। তো আমরা যখন প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয় তখন প্রকৃতির আদি স্বরের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে বলা হয় গুণ বা বৃদ্ধি। গুণ বা বৃদ্ধি। তো গুণের নিয়ম আছে একটি, বৃদ্ধির নিয়ম আছে একটি। গুণের ক্ষেত্রে যে নিয়মটি আছে এই নিয়মটি একজন বলো দেখি, নাইস রেজা বলতে পারবা? বলো দেখি গুণের নিয়ম কি কি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। স্যার মনে নাই। এর আর কেউ স্যার আমি বলবো। বলো। স্যার ই হস্যই দীর্ঘ স্থলে এ, উ ও স্থলে ও এবং রি স্থলে অর। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, অনেক সুন্দর হয়েছে। তাহলে গুণের নিয়ম হচ্ছে হ্রস্ব ই এবং দীর্ঘের জায়গায় হবে এ, হ্রস্ব উ এবং দীর্ঘ স্থলে হবে ও এবং রি স্থলে হবে অর। মানে প্রকৃতির আদি স্বরের সাথে যদি এগুলো যুক্ত থাকে তাহলে এভাবে পরিবর্তন হবে। এরপরে বৃদ্ধির নিয়মটি একটু পরিবর্তন আছে। বৃদ্ধির নিয়মের ক্ষেত্রে হ্রস্ব ই এবং দীর্ঘ ই যদি থাকে তবে হবে ওই, হ্রস্ব উ এবং দীর্ঘ ও যদি থাকে তাহলে হবে ও, আর রিয়ে স্থলে হবে আর। এখানে আরেকটি নিয়ম আছে, যদি আদি স্বরে স্বরীয় থাকে তাহলে হবে স্বরী আ। আমরা গত ক্লাসে উদাহরণ দিয়েছিলাম, আজকের আলোচনা করতে করতেই এই নিয়মগুলো চলে আসবে। এই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে, মানে একটু স্মরণ রাখলে আমাদের পরিবর্তনটা প্রত্যয় যুক্ত হয়ে যে কৃদন্ত পদ গঠিত হয় এই কৃদন্ত পদের নিয়মগুলো আমরা খুব সহজে অনুধাবন করতে পারবো। আচ্ছা প্রীতম, বলো তো বৃদ্ধির নিয়ম কি লিখেছি? বৃদ্ধির যে নিয়মটা লিখলাম সেই নিয়মটা কি? স্যার ওই যে স্বরীয় স্থলে সরিয়া, হর্ষই দীর্ঘ স্থলে ওই, হর্ষ দীর্ঘ স্থলে ও, আর রি এর স্থলে আর। আচ্ছা ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর হয়েছে। এখন আমরা বলেছি আজকে সংস্কৃত কৃৎ প্রত্যয় নিয়ে আলোচনা করব। তো সংস্কৃত কৃৎ প্রত্যয় যখন প্রকৃতির সাথে যুক্ত হয় তখন প্রকৃতির যেমন পরিবর্তন হয়, প্রকৃতির যখন পরিবর্তন হয় তখন পাশাপাশি প্রত্যয়ের কোনো কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি লোপ পেয়ে যায়। প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হওয়ার সময় প্রত্যয়ের যে বর্ণ বা বর্ণ সমষ্টি লোপ পেয়ে যায় তাকে বলা হয় ইথ। তাকে কি বলে? ইথ বলে। প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হওয়ার সময়
প্রত্যয়ের যে বর্ণ বা বর্ণ সমষ্টি লোপ পেয়ে যায় তাকে বলা হয় ইথ। তো আমাদের প্রথম প্রকৃতি আছে প্রত্যয় আছে অনট। প্রথম প্রত্যয় আছে অনট। এই প্রত্যয়টি যুক্ত হবে, তো যখন এই প্রত্যয়টি যুক্ত হবে তখন ট ইথ হয়ে যাবে। ট ইথ, যখন ট ইথ মানে লোপ পেয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে, থাকবে হচ্ছে অন, থাকবে হবে অন, অন থাকবে। এখন আমরা যদি উদাহরণ দিই, দেখো নি যোগ এখানে অনট প্রত্যয়, তাহলে ট লোপ পেয়ে যাবে, আমরা আগে যাচ্ছি, থাকবে শুধু নি। এখন এখানে আমাদের একটা নিয়ম আছে, গুণের নিয়মের ক্ষেত্রে আমরা দেখেছি হ্রস্ব ই এবং দীর্ঘ এর ক্ষেত্রে কি হয়, হ্রস্ব এবং দীর্ঘ জায়গায় এ হবে, তাহলে নে যোগ অন। এখানে আবার সন্ধির একটি নিয়ম আছে। সন্ধির নিয়মটি কি, এ যোগ স্বরে অ, মানে এ ধ্বনির পরে যদি এ, ওই, ও এই চারটি ধ্বনির পরে যদি এই ধ্বনিগুলো ভিন্ন অন্য কোনো ধ্বনি থাকে, তাহলে এ স্থলে হবে অয়, এই স্থলে কি হবে, অয় হবে। তাহলে দেখো আমরা কিন্তু এ ধ্বনির পরিবর্তে অয় পাবো, তাহলে আমরা দন্ত ন লিখলাম, এ ধ্বনির পরিবর্তে অয় পেয়েছি। এই স্বরীয়র কোনো সংক্ষিপ্ত রূপ নেই, অতএব অটোমেটিক্যালি এটা কেটে যাবে। অন্তস্থ থাকলো, এই স্বরীয়র কোনো সংক্ষিপ্ত রূপ নেই যে প্রকৃতির। আর শেষে প্রত্যয়ের অন এবং স্বরীয়র সংক্ষিপ্ত রূপ নেই, অতএব এখানে শেষে যে দন্তন্য আছে সেটি যুক্ত হয়ে যাবে। আমাদের যদি নয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে আসে, তাহলে লিখতে হবে এইটা, নি যোগ অনট সমান সমান নয়ন। এই যে মাঝখানে যে পরিবর্তনটা আছে, এই পরিবর্তনটা আমাদের লেখার প্রয়োজনে, কিন্তু এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। মনে রাখলে অবশ্যই আমরা এই প্রকৃতি এবং প্রত্যয়ের যে নিয়ম আছে সেই নিয়মটি জানতে পারবো। আরেকটি উদাহরণ দিই, শ্রু যোগ অনট। তাহলে এখানে আমাদের একটু বুঝিয়ে দাও দেখি। আচ্ছা ইয়াদ বলো, এখানে আমাদের কিভাবে পরিবর্তন হবে, এই পরিবর্তনটা একটু বুঝিয়ে দাও। যদি রস্যউ থাকে তাহলে কি হয়, স্যার আমাদের এটা শ্রবণ হয়। আমাদের নিয়ম বলতে বলেছি, স্যার ওই স্থলে স্যার ও, ওই ওই হবে স্যার। ওই হবে, ওই স্থলে ও হয়। রস্যউ যদি থাকে তাহলে সেখানে হবে ও, তাহলে হবে শ্রু যোগ অন। শ্রু যোগ অন কিভাবে শ্রবণ হলো, তুমি তো বললা শ্রবণ হবে, বলো তো দেখি কিভাবে শ্রবণ হবে। একটু বুঝায় দাও কিভাবে শ্রবণ যোগ হয়। শ্রু যোগ ওয়ান স্যার, গুণ স্যার, গুণ ও সন্ধির গুণ তো নিয়ম হয়ে গেল। কারণে। এখন এখানে যদি আমরা সন্ধির একটি নিয়ম আছে, ও যোগ স্বরে অ, যদি ও এর পরে অন্য স্বরবর্ণ থাকে তাহলে ও এর স্থলে কি হয়, ও এর স্থলে হয় অব, অব হবে অব। অব যদি হয় তাহলে দেখো শ্রু, এই স্বরের কোনো সংক্ষিপ্ত রূপ নাই ব, এখানেও স্বরের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, এখানে মূর্ধন্য ন। কেন মূর্ধন্য ন হলো শ্রবণ বানানে, একজন বলো দেখি। আছে তো অন, অন প্রত্যয়, যদি শ্রবণ শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে আসে তাহলে লিখতে হবে শ্রু যোগ অনট। এখানে অনট বানানে দন্ত ন আছে, কেন এখানে মূর্ধন্য ন হলো, এটি একজন বলে বুঝাও। ব্যাকরণের একটি বিষয় আরেকটি বিষয়ের সাথে সম্পর্কিত। এখানে স্যার নত্ব বিধান সত্য বিধানের হ্যাঁ, কারণে স্যার। নত্ব বিধানের নিয়ম প্রযোজ্য হয়েছে
যদি র এর পরে প বর্গীয় বর্ণ থাকে, প ফ ব ভ ম, এই যে প বর্গীয় বর্ণ আছে, তবে এই র এর পরে প বর্গীয় বর্ণ থাকলে তারপরে মূর্ধন্য স্থলে দন্তন্য স্থলে মূর্ধন্য ন হবে। এই নত্ব বিধানের নিয়ম এখানে প্রযোজ্য হওয়ায় দন্তন্য স্থলে মূর্ধন্য ন হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। সৌরভ বলো তো দেখি, আমার ঈদ কাকে বলে? ঈদ, ঈদ কাকে বলে বলো সৌরভ। আমাদের দ্বিতীয় প্রত্যয় হচ্ছে ক ত। ক ত প্রত্যয়ের ক ঈদ হবে, থাকবে শুধু ত। ক যখন ঈদ হয়ে যাবে থাকবে শুধু ত। উদাহরণ দিতে পারি, জ্ঞা যোগ ক ত। তাহলে উদাহরণে আমাদের এখানে দেখো, এর ক ত প্রত্যয়ের ক ঈদ হয়ে যাবে, থাকবে শুধু ত, জ্ঞাত। খ্যা যোগ ক ত, খ্যাত। তো এই কত প্রত্যয় যুক্ত হলে কতগুলো পরিবর্তন সাধিত হয়, এই পরিবর্তনটি আমাদেরকে জানতে হবে। যখন কত প্রত্যয় যুক্ত হবে, এক্ষেত্রে কতগুলো ধাতুর পরে কতগুলো ধাতুর শেষ বর্ণের সাথে রস্বই প্রত্যয় যুক্ত হয়, তাহলে ক্রিয়া প্রকৃতির শেষ বর্ণ এর সাথে রস্বই যুক্ত হবে, তারপরে যোগ হবে কত প্রত্যয়। তো কত প্রত্যয়ের পরিবর্তে আমরা শুধু ত যুক্ত করব, রস্বই কত ঈদ হয়ে যাবে। তো যেমন লিখ যোগ কত, তাহলে কি হবে? কৃদন্ত পদ কি হবে? কৃদন্ত পদ হবে যে শেষে যে অন্ত 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 বর্ণটি আছে, সেই অন্ত বর্ণটির সাথে রস্বই যুক্ত হবে অতিরিক্ত। কত এর পত্রে ক ঈদ হয়ে যাবে, থাকবে শুধু ত। লিখ যোগ কত সমান সমান লিখিত। পঠ যোগ কত সমান সমান পঠিত। পঠ হচ্ছে আমাদের ক্রিয়া প্রকৃতি। যখন ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয় তখন ধাতুর নাম পরিবর্তন হয়ে যায় ক্রিয়া প্রকৃতি। আর কৃৎ প্রত্যয় যে প্রকৃতির সাথে যুক্ত হয় তাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দটি গঠিত হয় সেই শব্দকে বলা হয় কৃদন্ত পদ, এবং এই শব্দটি সাধারণত বিশেষ্য পদ বা বিশেষণ পদ হয়ে থাকে। তাহলে পঠ যোগ কত সমান সমান পঠিত। এরকম কতগুলো উদাহরণ আমাদের বইয়ের মধ্যে দেয়া আছে, আশা করি তোমরা এগুলো ভালোভাবে আয়ত্ত করে নিবা। তাহলে কত প্রত্যয় যুক্ত হলে কতগুলো ধাতুর অন্ত বর্ণের সাথে রস্বই যুক্ত হয়, রস্বই যুক্ত করে কৃদন্ত পদ গঠন করতে হয়। কত প্রত্যয়ের ক ঈদ হয়, থাকে শুধু ত। এরপরে আছে যদি ধাতুর ক্রিয়া প্রকৃতির অন্ত বর্ণ চ অথবা বর্গীয় জ হয়, তাহলে অন্তবর্ণ যদি চ অথবা বর্গীয় জ হয় তাহলে চ এবং বর্গীয় জ স্থলে হবে ক। তাহলে দেখো আমাদের যে নিয়মটি দেওয়া আছে সেই নিয়মটির মধ্যে কিন্তু এখানে চলে আসো। এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করছি, চ এবং বর্গীয় জ যদি অন্তবর্ণ হয় সেক্ষেত্রে চ এবং বর্গীয় জ এর স্থলে হবে ক। তাহলে এখানে আমরা উদাহরণ দিব। এখন দেখো সিচ যোগ কত প্রত্যয়, তাহলে এখানে চ আছে, চ স্থলে হবে চ আছে, চ স্থলে আমরা কি যুক্ত করব?
প্রীতম চ স্থলে কি হবে? ক ক হবে। হবে স্যার। আচ্ছা, ক দিলাম আমরা। এখানে প্রত্যয়ের ক লোপ পাবে, থাকবে শুধু ত। সিচ যোগ কত সমান সিক্ত। সিক্ত। মানে নিয়মটি হচ্ছে যখন কত প্রত্যয় যুক্ত হবে এবং প্রকৃতির শেষ বর্ণ যদি চ অথবা বর্গীয় জ হয়, তাহলে চ এবং বর্গীয় জয়ের স্থলে ক হবে, আর প্রত্যয়ের ত যুক্ত হবে। মানে একইভাবে এটা মানে ভিন্নভাবে যদি বলা যায়, যদি প্রকৃতির শেষে চ এবং বর্গীয় জ থাকে, তাহলে চ এবং বর্গীয় জ লোপ পেয়ে যাবে, কত প্রত্যয়টি সম্পূর্ণ যুক্ত হয়ে যাবে। তাহলে কিন্তু হয়ে আমাদের গেল ভুজ। একই নিয়মে একইভাবে ভুজ যোগ কত, সঠিক নিয়ম হচ্ছে ভুক্ত। আমাদের কৃদন্ত পদ হচ্ছে ভুক্ত। আবার কতগুলো মানে বিভিন্ন রকমের পরিবর্তন হয়, এই পরিবর্তনগুলো আসলে নিয়মের মধ্যে না, বিভিন্ন রকমের পরিবর্তন হয়, এগুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে। এগুলো একটু তোমরা বই থাকলে দাগায় নাও। যেমন গত, গম যোগ কত, গত। এখানে আমাদের একটি নিয়মের মধ্যে আমরা একটু নিয়ে আসতে পারি, যদি প্রকৃতির শেষ বর্ণ ম হয়, তাহলে সেই ম বর্ণটি লোপ পেয়ে যাবে। যদি প্রকৃতির শেষ বর্ণ ম হয়, তাহলে সেই ম বর্ণটি লোপ পেয়ে যাবে। গম যোগ কত, গত। তারপরে জন যোগ কত, জাত। দাহ যোগ কত, দত্ত। ব্যতিক্রম ধর্মী কয়েকটি ছিদ যোগ কত, ছিন্ন। একইভাবে আমরা বচ যোগ কত, উক্ত। এগুলো বিভিন্ন ধরনের পরিবর্তন, এগুলো কিন্তু নিয়মের মধ্যে নাই। এগুলো আমাদের বিভিন্ন সময় আসতে দেখা যায়। বচ যোগ কত সমান সমান উক্ত। বচ কত, উক্ত। বপ যোগ কত, উক্ত। মুহ যোগ কত, মুগ্ধ। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন নিয়মে সাধিত। এগুলোর মধ্যে যেগুলো আমি এখন বললাম, এগুলো একটু দাগিয়ে নিলে তোমাদের এই প্রকৃতি এবং প্রত্যয়টি শুধু জেনে রাখলেই হবে যে উক্ত এর প্রকৃতি প্রত্যয় কি, বচ যোগ কত সমান সমান উক্ত। মুগ্ধ এর প্রকৃতি প্রত্যয় কি, মুখ। মুহ যোগ কত সমান সমান মুগ্ধ। এই পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। এর পরবর্তী যে প্রকৃতিটি দেওয়া প্রত্যয়টি দেওয়া আছে, এটা কয়ে তয়ে যুক্ত রস্বই। তাহলে ক ত যোগ রস্বই। এই প্রকৃতির নিয়ম, প্রত্যয়ের নিয়ম আর কত প্রত্যয়ের নিয়ম একই। এখানে আমাদের যে নিয়মটি আছে, ক ইত হয়ে যাবে, থাকবে শুধু তি। মানে এখানে ক ইত থাকবে হচ্ছে শুধু তি। ঈদ কি, এটা একটু আমাদের জানা দরকার। শাহিদুর বলো তো দেখি, এতক্ষণ ধরে ক্লাস করছো, ঈদ কি? জি স্যার বলেন। ঈদ কাকে বলে? ঈদ, এই যে ঈদ কাকে বলে? ঈদ স্যার বলবো আমি স্যার? একটু আগে ক্লাসে জয়েন করছিলাম, তাই স্যার পারবো না। আচ্ছা, আমি অনেকবার আলোচনা করেছি, এটা শোনা দরকার ছিল। একজন বলো দেখি, ঈদ কাকে বলে? স্যার প্রত্যয়ের যে স্যার লোপ পায় সেইটাকে বলা হয় ঈদ। প্রকৃতির প্রত্যয়ের সাথে যে শব্দ। হ্যাঁ, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হওয়ার সময় প্রত্যয়ের যে বর্ণ বা বর্ণ সমষ্টির লোপ পেয়ে যায়, তাকে বলা হয় ঈদ। তো কত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা কত যে নিয়মগুলো দেখেছি, এখানে একই নিয়ম। এখানেও ক ঈদ হয়ে যাবে, থাকবে শুধু তি। যেমন গম যোগ, তাহলে এখানে আমরা বলেছি যদি ময়ে প্রকৃতির অন্ত বর্ণ ম হয়, এই মটি লোপ পেয়ে যাবে। তাহলে কি হবে? গতি। গম যোগ কয়েতে রস্বই সমান সমান গতি। একইভাবে মন যোগ কয়েতে রস্বই মতি। দন্তন্য যেটি আছে আমরা দেখতে পাচ্ছি, মন যোগ কয়েতে রস্বই সমান সমান মতি। রম যোগ কয়েতে রস্বই রতি।
এর আগে যে নিয়মটি পড়েছিলাম, যদি প্রকৃতির অন্তবর্ণ চ এবং বর্গীয় জ হয়, তাহলে চ এবং বর্গীয় জয়ের স্থলে কি হবে? ক হবে। ক স্যার ক হবে। হবে। একইভাবে এখানেও কিন্তু একই নিয়ম, আমাদের এই নিয়মটি এখানে আছে। যেমন মুচ যোগ কয়তয় রস্বই, এখানে চ বর্ণটি লোপ পেয়ে যাবে, বা চ বর্ণের পরিবর্তে আমরা ক নিয়ে আসব, আর কয়তয় রস্বই প্রত্যয়ের তি। মুচ যোগ কয়তয় রস্বই সমান সমান মুক্তি। ভজ যোগ কয়তয় রস্বই ভক্তি। তো এখানে একটি ব্যতিক্রমী আমাদের যে নিয়মটি রয়েছে, যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটি এখানে আছে। বচ যোগ কয়তয় রস্বই, এখানে হবে উক্তি। বচ মানে বচন, যেটি আমরা বলি বচ ক্রিয়ামূল, এটি পরিবর্তিত হয়ে বচ যোগ কয়তয় রস্বই সমান সমান উক্তি। এখানে নিপাতনে সিদ্ধ কতগুলো নিয়ম আছে। এখানে আরেকটি বিষয় আলোচনায় আছে, যখন প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়, তখন প্রত্যয়ের প্রকৃতির ধাতুর যে উপধা থাকে, এই উপধা বৃদ্ধি পেয়ে সরিয়া হয়। উপধা কি, এটি আগে আমাদেরকে বুঝতে হবে। উপধা কি? তো উপধা হচ্ছে প্রকৃতির অন্তঃস্বরের পূর্ববর্তী স্বর ধ্বনিকে বলা হয় উপধা। এই উপধার সাথে যদি স্বরী অ থাকে, তবে বৃদ্ধি পেয়ে তা সরিয়া হবে। তাহলে এখানে ধাতুর অন্তঃস্বরের পূর্বের ধ্বনির সাথে যুক্ত স্বরী অ, এটি যুক্ত হলে এই স্বরী অকে বলা হয় উপধা, এবং এই স্বরীয়টি পরিবর্তিত হয়ে স্বরী আ হবে। যেমন শ্রম যোগ কয়তয় রস্বই, এখানে পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। তো এখানে উপধা দেখো, এটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ম হচ্ছে অন্তবর্ণ প্রকৃতির, এর আগে স্বরীয় অযুক্ত আছে, এই স্বরীয়টি আকে রূপান্তরিত হবে, তাহলে সা। এখানেও একটু পরিবর্তন আছে, এখানে ময়ের পরিবর্তে দন্ত ন হয়েছে তি। শ্রম যোগ কয়তয় রস্বই সমান সমান শ্রান্তি। সম যোগ কয়তয় রস্বই শান্তি। এভাবে কতগুলো পরিবর্তন হয়, একে বলা হয় উপধা। শেষ বর্ণের পূর্বে যে স্বরধ্বনি যুক্ত থাকে, সেই স্বরধ্বনি স্বরীয়কে বলা হয় উপধা, পূর্বের বর্ণকে উপধা বলা হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রত্যয় আছে তব্য বা অনিয় প্রত্যয়। তব্য এবং অনিয় প্রত্যয় যদি যুক্ত হয় কর্ম বা ভাববাচ্য ধাতুর পরে, তব্য এবং অনিয় প্রত্যয় যুক্ত হতে পারে। এখানে যে নিয়মটি আছে দেখো, ক্রি যোগ তব্য, এই তব্য প্রত্যয়টি যুক্ত হলে পরবর্তীতে সংঘটিত হবে, এরকম অর্থ প্রকাশ করে থাকে। যেমন অনুষ্ঠিতব্য মানে যা অনুষ্ঠিত হবে। তা কৃতব্য, তাহলে এখানে আমাদের যে গুণের নিয়মগুলো আমরা পড়েছি, সেই গুণের নিয়মটি এখানে প্রযোজ্য হবে। যদি রি থাকে, তাহলে গুণের নিয়মে কি হয়? অর। অর হবে, অর। তাহলে আমরা অর যুক্ত করবো আগে, আমাদেরকে জানা দরকার ক যোগ অর, এরপরে হবে তব্য। তাহলে যখন আমরা স্বরীয় এর সংক্ষিপ্ত রূপ নেই, আমরা স্বরীয়টা অটোমেটিক্যালি এখান থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এখানে যুক্ত করতে পারি ক, এ র এর পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে, তা রটি রেফে পরিণত হবে, রেফে পরিণত হবে। তব্য প্রত্যয়টি যুক্ত করে দাও। ক্রি যোগ তব্য সমান সমান কর্তব্য। ক্রি যোগ অনিয়, করণীয়। করণীয়। তাহলে এখানে কর হবে, আমরা অর পাবো। আর এখানে নিয় আছে, দেখো নিয় প্রত্যয়টি হচ্ছে দন্ত ন দিয়ে, কিন্তু করণীয় বানানে মূর্ধন্য ন হবে, কারণ এখানে সন্ধির যে নিয়ম আছে, সেই সন্ধির নিয়মটি এখানে প্রযোজ্য হয়ে যাবে। ক্রি যোগ অনিয় সমান সমান করণীয়।
আমাদের সরি এই নত্ব বিধানের নিয়মটি এখানে প্রযোজ্য হয়ে যাবে। তাহলে ক্রি যোগ অনীয় সমান সমান করণীয়। আর এই কৃৎপ্রত্যয়ে মানে ক্রিয়া প্রকৃতির পূর্বে একটু ধাতুদ্যোতক চিহ্ন, এই চিহ্নটি ব্যবহার করে অবশ্যই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে, না হলে এটা ভুল হয়ে যাবে। যদি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে আসে এবং তা যদি ক্রিয়া প্রকৃতি হয়, তাহলে অবশ্যই এখানে রুট ওভার চিহ্ন যেটা তোমরা বলছো অর্থাৎ ধাতুদ্যোতক চিহ্নটি ব্যবহার করে প্রত্যয় যুক্ত করতে হবে। এরপরে আসো পরবর্তী প্রত্যয় হচ্ছে ত্রিচ। ত্রিচ প্রত্যয়, এই ত্রিচ প্রত্যয় যখন প্রকৃতির সাথে যুক্ত হবে এক বচনের ক্ষেত্রে তখন তা ত্রিস্থলে তা হবে, ত্রিস্থলে হবে তা। আর চ ইত হয়ে যাবে, চ লোপ পেয়ে যাবে, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হওয়ার সময় চ লোপ পেয়ে যাবে। যেমন দা যোগ ত্রিচ, তাহলে হয়ে গেল দা আর তা, দাতা। একইভাবে আমরা ক্রি যোগ ত্রিচ, ক্রি যোগ ত্রিচ, এখানে ক্রি স্থলে ক্রে হবে। আমাদের রস্বই বা দীর্ঘ হয়ে থাকলে গুণের নিয়মে একার হয় ক্রে, ত্রিচ স্থলে তা, ক্রেতা। বাকি যে নিয়মগুলো দেয়া আছে, যেমন অক প্রত্যয় যদি যুক্ত হয়, পঠ যোগ অক সমান সমান পাঠক। হ্যাঁ, তারপরে আরেকটি প্রত্যয় যেগুলো আছে এগুলো সহজ। অন্তস্থ জ প্রত্যয় যুক্ত হলে এর ঘ জফলা মূর্ধন্য ন, ঘ এবং মূর্ধন্য ন ইত হয়ে যাবে, শুধু জ থাকবে। ক্রি যোগ উদাহরণ দিয়ে একটু বুঝাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। এখানে শুধু জ থাকবে। তা আমরা এখানে গুণের বৃদ্ধির নিয়মে রি স্থলে আর হয়, কার্য হবে। আর হওয়ার কারণে এখানে যে বৃদ্ধির নিয়ম আছে সেই বৃদ্ধির নিয়মটি এখানে প্রযোজ্য হয়ে কার্য হবে। এখানে ঘ এবং মূর্ধন্য ন ইত হয়ে যাবে, থাকবে শুধু অন্তস্থ জ। যেহেতু এখানে কি এর সাথে রি যুক্ত আছে আর হবে এবং রটি রেফে পরিণত হয়ে যাবে, অন্তস্থ জটি পূর্ণ বর্ণ হিসেবে পরিণত হবে। আর বাকি যে নিয়মগুলো আছে এগুলো খুবই সহজ, আমরা আশা করি তোমরা বুঝতে পারবে। তো কৃদন্ত বিশেষণ গঠনে কতগুলো কৃত প্রত্যয় যুক্ত হয় সেগুলো একটু তোমাদেরকে পড়ে নিতে হবে। ইষ্ণু প্রত্যয়, চল যোগ ইষ্ণু, চলিষ্ণু, ক্ষয় যোগ ইষ্ণু, ক্ষয়িষ্ণু ইত্যাদি। বৃদ্ধ যোগ ইষ্ণু, বর্ধিষ্ণু। বর প্রত্যয় আছে, র প্রত্যয়, শাংস প্রত্যয় আছে। এই শাংস প্রত্যয়ে তালব্য স এবং চ ইত হয়ে যাবে, আন থাকবে। আন প্রত্যয়টি আবার পরিবর্তিত হয়ে মান হবে, যেমন দীপ যোগ সাঞ্চ, দীপ্যমান। এরূপ ভাবে চল যোগ সাঞ্চ, চলমান। বৃদ্ধ যোগ সাঞ্চ, বর্ধমান। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালোভাবে আজকের ক্লাস আয়ত্ত করতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আজকের যে আলোচনা করেছি আলোচনা থেকে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন আছে? আমরা সংস্কৃত কৃত প্রত্যয় নিয়ে আজকে আলোচনা করেছি। এই সংস্কৃত কৃত প্রত্যয়ের অংশটুকু খুব ভালোভাবে পড়বা। পড়ার পরে যদি কোনো অংশ বুঝতে না পারো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করবা, অথবা আমাকেও তুমি ব্যক্তিগতভাবেও তোমরা ফোন করে এটা জেনে নিতে পারো, ঠিক আছে? তো আজকের ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের হোমওয়ার্ক 10টি এমসিকিউ। আজকে কিন্তু বাংলা দ্বিতীয় পরীক্ষা আছে, আমরা অলরেডি প্রশ্ন দিয়ে দিয়েছি গ্রুপে। তোমরা অবশ্যই এই পরীক্ষাগুলো দিয়ে দিবা, ঠিক আছে? সবার পরীক্ষা দিয়ে স্ক্রিনশট দিবা, কে কত নম্বর পেয়েছো আমাদেরকে সেটা অবশ্যই গ্রুপে জানাবা, তাহলে দেখবা যে তোমার পরীক্ষাগুলো খুব। আচ্ছা ঠিক আছে, সবাই ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।